আমরা এখন পড়ব লিঙ্গুইস্টিক। ল্যাঙ্গুয়েজ কথাটার অর্থ খুব সুদূর প্রসারিত। ল্যাঙ্গুয়েজ কথাটা দুটো শব্দ থেকে এসেছে, দ্যাট ইজ লিঙ্গুয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ শব্দটা লিঙ্গুয়া থেকে বিবর্তিত হয়ে এসেছে, আর ল্যাঙ্গুয়েজ থেকে শব্দটা এসেছে লিঙ্গুইস্টিক। ওকে, তো লিঙ্গুইস্টিক কথাটা যদি অর্থ দেখি, এর অর্থ লিঙ্গুয়া অ্যান্ড এস্টিক। লিঙ্গুয়া শব্দটা ল্যাটিন অর্থ, যার অর্থ হলো জিহ্বা অথবা টাং, এবং জিহ্বা অ্যান্ড ইস্টিক কথাটার অর্থ হলো নলেজ অথবা সায়েন্স। তো সংক্ষেপে লিঙ্গুইস্টিক কথাটা ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। লিঙ্গুইস্টিক কথাটার অর্থ হলো জিহ্বার যে ব্যবহার, তার বিজ্ঞান, তার সম্পর্কে আলোচনা এবং বিশ্লেষণ। আর এটা কিন্তু অনেক পথ অতিক্রম করে আজকে 2021-2021-এ এসে পৌঁছেছে। এর একটা দীর্ঘ ইভলিউশনারি ইতিহাস আছে। আচ্ছা, লিঙ্গুইস্টিক কথাটার সঙ্গে দুটো শব্দ আরো ঘনিষ্ঠভাবে যোগ আছে, সেটার নাম হচ্ছে ফিলোলজি অ্যান্ড লিঙ্গুইস্ট। অনেক পণ্ডিতেরা লিঙ্গুইস্ট অ্যান্ড ফিলোলজির ভেতরে পার্থক্য করেন, যদিও খুব সূক্ষ্ম পার্থক্য এদের ভেতরে করা খুব দুরূহ ব্যাপার বা খুব জটিল ব্যাপার। লিঙ্গুইস্টিকের সঙ্গে ধ্বনিতত্ত্ব, স্ক্রিপ্ট, উচ্চারণ, ধ্বনির বিবর্তন, কথ্য ভাষা, লেখ্য ভাষা সব জিনিসই ইনক্লুড আছে। আর ফিলোলজির সঙ্গে সাউন্ড সিস্টেম, ধ্বনিতত্ত্বের ঘনিষ্ঠ যোগ আছে। আচ্ছা, এবারে লিঙ্গুইস্টিক পড়বার জন্য আমাদের কি কি জিনিসের ব্যবহার হয়, কোন কোন আরো পাশাপাশি বিষয়গুলি যোগ হয়ে আমরা লিঙ্গুইস্টিক স্টাডি করে থাকি। একটা হচ্ছে ফিজিওলজি, মানে আমার জিহ্বার গঠন, চোয়ালের গড়ন, দাঁতের গড়ন, কথা বলতে গেলে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলির ব্যবহার হয়, যে সমস্ত অর্গানগুলির ব্যবহার হয়, এবং ভোকাল সিস্টেম, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি সম্পর্কে ডিটেল স্টাডি করা হয়। জুওলজি, মানুষ তো একটা প্রাণী, আর 5টা প্রাণী জগতের প্রাণীর মতো, তাই এই চোয়াল, হাড়, জিহ্বা, মাংসপেশি, নার্ভ সিস্টেম, ভোকাল কর্ড এর কিরকম ভাবে বিবর্তন হয়েছে তার পিছনে যে বিজ্ঞান। দেন আমরা ফিজিক্সের ধ্বনিতত্ত্বগত বিজ্ঞান বা অ্যাকোস্টিক মানে ধ্বনিতত্ত্ব, এই সম্পর্কে আমি একটা ছোট কথা বলে রাখি। আগেকার দিনে সিনেমা হল বানানো হতো যাতে সিনেমা হলের দেওয়ালগুলো অদ্ভুতভাবে তৈরি করা হতো কিনা অ্যাবজর্ব দ্য সাউন্ড, যাতে ইকো না হয়। ইভেন যখন আগে মধ্যযুগে মসজিদ তৈরি করা হতো, মক্স তৈরি করা হতো, তাতে যাতে নামাজের আওয়াজ অনেক দূর পর্যন্ত মানুষের কাছে পৌঁছয়, সেজন্য ধ্বনিতত্ত্বকে ব্যবহার করে দেওয়ালগুলি বানানো হতো, তাতে ধ্বনি প্রতিধ্বনিত হতে হতে অনেক দূর পর্যন্ত পৌঁছানো যেত। তাহলে এটা কি, এটা সাউন্ড সিস্টেমকে পিছনে যে ধ্বনিতত্ত্বের বিজ্ঞান, যে ফিজিক্স, সেটাকে ব্যবহার করা। আর লাস্ট লিঙ্গুইস্টিক ক্ষেত্রে যেটা আমরা পড়ি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তোমরা জানো ধ্বনির প্রতিধ্বনিত হয়, ধ্বনি কোনো মাধ্যমের ভেতর দিয়ে যায়। বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে আমি যত জোরে চিৎকার করি না কেন তোমাদের কানে গিয়ে পৌঁছবে না। যদি মাঝখানে ইন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচারের মাঝে ভ্যাকিউম থাকে, শূন্যতা থাকে, বায়ু মাধ্যম ধ্বনিতত্ত্বকে পৌঁছে দেয়। শীতকাল এবং গরমকালে অ্যাটমসফিয়ারে আর্দ্রতার উপর বায়ুর ধ্বনির গতিবেগ নির্ভর করে। তার সঙ্গে ম্যাথমেটিক্স অ্যান্ড শব্দ ইত্যাদির যোগ আছে, কারণ ধ্বনি এক জায়গা থেকে অন্য জায়গায়, একজনের কান থেকে অন্যজনের কানে পৌঁছয় থ্রু দ্য ওয়েভ, থ্রু দ্য তরঙ্গের মাধ্যমে। তাহলে ধ্বনি বিজ্ঞান বা লিঙ্গুইস্টিক পড়তে গেলে শরীরতত্ত্ব মানে জিহ্বার গঠন, চোয়ালের গড়ন, বা ফিজিওলজি, জিওলজি তার বিবর্তন, ধ্বনি বিজ্ঞান বা অ্যাকস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, কেন তরঙ্গের আকারে ধ্বনি পৌঁছয়, এগুলো সম্পর্কে জ্ঞান হওয়া প্রয়োজন। দেন আসছি এখনকার দিনে ধ্বনিতত্ত্বের অনেক আধুনিক যুগে আমরা এসেছি। সেখানে আধুনিক যুগ মানে বিজ্ঞানের যুগ, অনেক বেশি বিশ্লেষণী যুগ। এই বিশ্লেষণের জন্য আমরা কি করি, কিছু যন্ত্রাংশের ব্যবহার করি। কেন না, আমরা ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞানকে ভালোভাবে জানবার জন্য, বা লিঙ্গুইস্টিককে ভালোভাবে জানবার জন্য। কি কি যন্ত্রগুলি ব্যবহার করি, যন্ত্রগুলির নাম দেখো আমি লিস্ট করেছি। অসিলোগ্রাফ, অসিলেশন কথাটার মানে হচ্ছে দোলন। উত্তরায়ণ দক্ষিণায়ন হয় সূর্যের, দ্যাট ইজ পৃথিবীর দোলন। ঘড়ির পেন্ডুলাম, আগেকার দিনের ঘড়ির পেন্ডুলাম, দ্যাট ইজ অসিলেটিং। অসিলেটিং মানে দোলন, খানিকক্ষণ ডান দিকে আসা এবং খানিকক্ষণ বাঁ দিকে যাওয়া, ইকুয়ালি যে দোলন তাকে বলে অসিলেশন।
অসিলেশন কি করে না, আমার গলার ডিভাইস এমন একটা ডিভাইস যে গলার কম্পাঙ্কের অসিলেশন মাপে। ওকে, দেন সাউন্ড স্পেক্ট্রোমিটার, এটা ওয়েভলেন্থ অফ দ্য সাউন্ড। আমি কথা বলছি, আমার গলা কতটা তীক্ষ্ণ বা কতটা ভারী বা কতটা খাদে বইছে, সেই ওয়েভলেন্থ। কারণ আমি একটু আগেই বলেছি শব্দ বা ধ্বনি তরঙ্গের আকারে যায়, তাহলে তরঙ্গের দৈর্ঘ্য মাপা যায়। তারপরে আছে কিমোগ্রাফ। কিমোগ্রাফ কি না, এটা একটা ডিভাইস বা যন্ত্র যেটা কি করে স্পেশাল পজিশন ওভার দ্য টাইম, সময়ের সঙ্গে সঙ্গে ধ্বনিতত্ত্বের বা তরঙ্গ দৈর্ঘ্যের কিরকম পরিবর্তন হচ্ছে সেটা রেকর্ড করে। তারপরে হচ্ছে কোরোমাটোগ্রাফ। কোরোমাটোগ্রাফ কি না, ইটস এ ল্যাবরেটরি টেকনিক। এটা একটা গবেষণাগারে তোমাকে কি করে সেপারেশন অফ দ্য মিক্সচার, যদি একটা ধ্বনির সঙ্গে আরে তিনটে পাখি একসঙ্গে ডাকছে, তো আমি আমার নর্মাল ফিজিক্যাল কানে আমি আলাদা করতে পারছি না, হিউম্যান বিং পারছে না বা হোমোস্যাপিয়েন্স পারছে না, সেটাকে আলাদা করবার জন্য স্পেশাল ল্যাবরেটরিতে ডিভাইস ব্যবহার করে করা হয়। আচ্ছা, এন্ডোস্কোপ ইজ ইনস্ট্রুমেন্ট, এটা কি না ইন্টারনাল পার্ট অফ দ্য বডি, যদি কান গলার ভিতরের বিষয়। অ্যান্ড সোনোগ্রাফ আছে, সনিক কথাটার মানে হচ্ছে সাউন্ড সিস্টেম, সনিক। হ্যাঁ, তো এটা কি করে না ইভলিউশন অফ সাউন্ড, মানুষের ধ্বনিতত্ত্বের কত রকম পরিবর্তন হয়েছে সেটা আলোচনা করে। আর লাস্ট আসছে স্পিচ। স্পিচ মিটার। স্পিচ কথাটার মানে হচ্ছে স্পিচ কথাটার মানে হচ্ছে কথা বলা, স্পিচ মিটার। ওকে, স্পিচ মিটারে কি করি আমরা, যে কথা বলছি, কথার দুটি শব্দের মধ্যে পার্থক্য, ধ্বনিতত্ত্বের ইউজ, হার্ড সাউন্ড, সফট সাউন্ড, দীর্ঘস্বর, হ্রস্বস্বর ইত্যাদি বিষয়ে ডিটেলস আলোচনা করে। এখন লিঙ্গুইস্টিকে যে গবেষণা হয় তাতে এই সমস্ত ইনস্ট্রুমেন্টের ভীষণভাবে ব্যবহার হয়ে থাকে। এবারে আসছি লিঙ্গুইস্টিকের মূল বিষয়, লিঙ্গুইস্টিক কাকে বলে, কি কি ইত্যাদিতে। আচ্ছা, লিঙ্গুইস্টিক কি না স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ লিঙ্গুইস্টিক। বিজ্ঞানসম্মতভাবে ভাষার পঠন পাঠনই হচ্ছে লিঙ্গুইস্টিক। কাদের ল্যাঙ্গুয়েজ না, প্রাণী জগতে কেবলমাত্র হিউম্যান বিং বা হোমোসাপিয়ান্সের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো বডি ল্যাঙ্গুয়েজ হয়, অন্য অন্য প্রাণী জগতেরও শারীরিক ভাষা থাকে। এখানে লিঙ্গুইস্টিক স্টাডি, সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ফর দ্য হিউম্যান বিং। ওকে, এটা কিরকম, লিঙ্গুইস্টিক স্টাডি কিন্তু খুব স্ট্যাটিক স্টাডি নয়, এভার ডায়নামিক, সবসময়তেই পরিবর্তনশীল। এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এর অনেক পরিবর্তন হয়েছে। এই স্টাডির কতগুলো আসপেক্ট বা কতগুলো দিক আছে। দিকগুলো কি 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 না, একটা হচ্ছে সাউন্ড, ধ্বনি, ফোনেটিক্স বা ফোনোলজি, তোমার ধ্বনি বা ধ্বনির কম্পাঙ্গ স্টাডি করা। সেকেন্ড হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারকে তোমাদের পরিভাষায় বলে বা শব্দের বাক্যের গঠন পদ্ধতি, সিনট্যাক্স বা স্ট্রাকচারালিজম অ্যান্ড ডিপ গ্রামার, তার সঙ্গে সঙ্গে ব্যাকরণের পদ্ধতি। তারপর হচ্ছে মিনিং, যে কথাটা বা যে শব্দটা বলা হচ্ছে তার অন্তর্নিহিত অর্থ কি এবং বাহ্যিক অর্থ কি। এবার তারপরে আসছে প্র্যাকটিক্যাল সাইকোলজি, কথা বলার সঙ্গে সঙ্গে মানসিক স্তরের যোগ অ্যান্ড কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ চয়েস, কিরকম শব্দ এবং ধ্বনিতত্ত্ব ব্যবহার করে বাক্য গঠন করা হচ্ছে সে সম্পর্কে স্টাডি করে। তাই লিঙ্গুইস্টিক স্টাডি মোটামুটিভাবে ফোনেটিক্স বা সাউন্ড রিলেটেড স্টাডি। দ্বিতীয়ত সেন্টেন্স স্ট্রাকচার বা সিনট্যাক্স বা স্ট্রাকচারালিজম রিলেটেড স্টাডি। থার্ড নাম্বার হচ্ছে সিমান্টিক বা মিনিং রিলেটেড স্টাডি। ফোর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল সাইকোলজি অ্যান্ড ফিফথ হচ্ছে কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ চয়েস, কিরকম ভাষা শব্দ আমরা ব্যবহার করছি, এগুলিও কিন্তু ধ্বনিতত্ত্বে খুব গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ জায়গা নেয়। ওকে, সিনট্যাক্স কথাটার মানে হচ্ছে বাক্য রচনা বা বাক্যর গঠন সংক্রান্ত স্টাডি। মরফোলজি হচ্ছে ধ্বনির গঠন এবং ধ্বনির রূপগত স্টাডি। ধ্বনির ব্যবহারগত স্টাডি এবং ধ্বনির বিবর্তনগত স্টাডি, সময়ের সঙ্গে সঙ্গে কি পরিবর্তন হয়েছে সেটাও আলোচনা করে। আচ্ছা, আর একটা বলি, ডায়াক্রনিক লিঙ্গুইস্ট। ডায়াক্রনিক লিঙ্গুইস্ট কথাটা কি না, এই যে আমরা বলছি না ভাষা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, এই পরিবর্তনের একটা বিশাল বড় ইতিহাস আছে। কবে ভাষার জন্ম হয়েছিল জানি না, এবং সেই জন্মলগ্ন থেকে ভাষার স্রোত অব্যাহতভাবে চলছে। এই যে ভাষার হিস্টোরিক্যাল জার্নি অফ লিঙ্গুইস্টিক, সে ঐতিহাসিক
আলোচনা প্রাচীন থেকে আধুনিক যুগে ধাপে ধাপে পৃথিবীর বিভিন্ন দেশ এবং কালের, শুধুমাত্র আমার দেশের নয়, সেই ভাষার যে স্টাডি, সেই স্টাডি যদি হিস্টোরিক্যাল আসপেক্টে স্টাডি করা হয়, টাইমের সাপেক্ষে যে চেঞ্জ বা পরিবর্তনকে স্টাডি করা হয়, তাকে বলে ডায়াক্রোম্যাটিক লিঙ্গুইস্টিক। আচ্ছা, এবার লিঙ্গুইস্টের ইতিহাস বলি। আচ্ছা, যদি আমরা বলি লিঙ্গুইস্টিক স্টাডি কবে থেকে স্টার্ট হয়েছিল, কবে কে স্টার্ট করেছিল, বলা খুব জটিল। যদি তুমি বলো আধুনিক ভাষা বিজ্ঞানের জন্ম কিন্তু ইউরোপিয়ান পণ্ডিতদের হাত ধরে হয়েছে, মূলত গ্রিক, রোমান, পরবর্তীকালে জার্মান এন্ড ফ্রেঞ্চ 18th সেঞ্চুরির পরে। এবং তাহলে ইউরোপিয়ান স্কুল অফ থট বা ইউরোপিয়ান চিন্তাধারা দিয়ে সিস্টেমেটিক লিঙ্গুইস্টিকের বিজ্ঞানসম্মত স্টাডি শুরু হয় আধুনিক যুগে 17th সেঞ্চুরির পর থেকে। কিন্তু তার আগে ভারতবর্ষে যীশুখ্রিস্টের জন্মের আগে লিঙ্গুইস্টিক স্টাডির চল ছিল। যদিও পানিনি বলে যে ব্যাকরণকার আছেন, যার সময়কাল যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে বলে অনুমান করা হয়, প্রমাণিত সত্য কিন্তু নাই, ওকে, যার অষ্টাধ্যায়ী বলে রচনা পাওয়া গেছে, সেই স্টাডি প্রথম লিঙ্গুইস্টিক স্টাডি অফ এনসিয়েন্ট এরা। চলে লিঙ্গুইস্টিক স্টাডির প্রথাগত পঠন পাঠন শুরু হয় ইউরোপিয়ান স্কলারদের হাত ধরে বা ইউরোপিয়ান পণ্ডিতদের হাত ধরে। তারা ছিলেন গ্রিক অ্যান্ড রোমান স্কলার প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে তারা জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ স্কলার, সেটা শুরু হয় 18th সেঞ্চুরিতে। এবং আধুনিক লিঙ্গুইস্টিকের জন্ম কিন্তু ইউরোপিয়ান পণ্ডিতদের হাত ধরে। বিফোর দ্যাট এরা, এর আগে, এরকম শুরু হওয়ার আগে বা এরকম প্রথাগত লিঙ্গুইস্টিকের পঠন পাঠন হওয়ার আগে, ভারতবর্ষে প্রাচীনকালে যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে পাণিনির অষ্টাধ্যায়ী রচনাতে গ্রামার অ্যান্ড লিঙ্গুইস্টিক স্টাডি, ধ্বনিতত্ত্বের স্টাডি সম্পর্কে তথ্য বা নথি পাওয়া যায়। এখানে আমি বলে রাখি, পাণিনি ব্যক্তিটির এক্সিস্টেন্স সম্পর্কে প্রমাণিত সত্য কিছু নাই, পাওয়া যায় নাই। ওকে, দেন আমরা আসি লিঙ্গুইস্টিক স্টাডি। তাহলে যদি আমি বলি লিঙ্গুইস্টিক স্টাডির জন্ম কবে হলো, না ওয়েস্টার্ন স্কুল অফ থটের হাত ধরে 18th সেঞ্চুরিতে। কিন্তু বিফোর দ্যাট এরা, ইভিন ইন চায়না, ইন আরবিয়ান ডেজার্ট, ইন ইন্ডিয়ান ল্যান্ডমাস, ভারতবর্ষে তার অনেক আগে অপ্রথাগতভাবে বা ততটা প্রথাগত ভাবে না হলেও পাণিনির সময় থেকে, রাদার যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে থেকে লিঙ্গুইস্টিক স্টাডি হয়েছিল। আচ্ছা, এরপরে আসছি লিঙ্গুইস্টিক স্টাডি কি কি জিনিস স্টাডি করে, ওটা অলরেডি বললাম। কম্পারেটিভ লিঙ্গুইস্টিক, দেশ কালের গণ্ডি পার হয়ে বিভিন্ন ভাষা এবং বিভিন্ন ভাষার ধ্বনিতত্ত্বগত সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস নিয়ে আলোচনা করে। এটমোলজি, এটমোলজি কথাটা হচ্ছে ডেরিভেটিভ মিনিং, তার অন্তর্নিহিত অর্থ এবং শব্দগত অর্থ বার করে। ডায়ালেক্টোলজি বা ইভলিউশনারি হিস্ট্রি, সময়ের সঙ্গে সঙ্গে ধ্বনিতত্ত্ব কি কোন থেকে কি করে এসে পৌঁছেছে। দেন ফোনোলজি, সাউন্ড রিলেটেড ফেনোমেনা। দেন মরফোলজি, স্ট্রাকচার। দেন সিনট্যাক্স, স্মল সেন্টেন্স কি করে বিবর্তিত হয়েছে, এগুলো লিঙ্গুইস্টিক স্টাডি ইনক্লুড করে থাকে। যেমন ডায়ালেক্টোলজি সম্পর্কে একটা উদাহরণ দিই। তোমরা তো জানো আমার বাংলা ভাষায় আমরা কথা বলছি, এই বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী থেকে। তার একটা ভাষা ছিল সংস্কৃত, সংস্কৃত থেকে। তো ইন্দো ইউরোপিয়ান থেকে ঝপ করে সংস্কৃত, ঝপ করে বাংলা ভাষা হয়নি। তার মাঝে তার অনেকগুলি উপভাষার জন্ম হয়েছে। কি, প্রাকৃত এসেছে, পালি এসেছে, সৌরশ্রেণী এসেছে, দেন ধীরে ধীরে বাংলা হয়েছে। তাহলে ডায়ালেক্টোলজি এই সমস্ত মাঝের ভাষাগুলি তার বিবর্তনকেও আলোচনা করে এবং তার সেন্টেন্স স্ট্রাকচার, ধ্বনি তত্ত্ব, হার্ড সাউন্ড, সফট সাউন্ড হয়েছে, এগুলি আলোচনা করে। আচ্ছা, এবার হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক, আমি আগেই বলেছি এর রুট বা শেকড় অনেক গভীরে। প্রাচীন গ্রিক, রোমান স্কলাররা, প্রাচীন ইন্ডিয়ানরা এবং মেডিভাল পিরিয়ডে এটার আলোচনা হতো, কিন্তু প্রথাগত আলোচনা স্টার্ট হয় বা এর রেনেসাঁ ঘটে বা এর নবজাগরণ ঘটে ইউরোপিয়ানদের হাত ধরে। আমি লিঙ্গুইস্টিক স্টাডিকে যদি ভাগ করি তিনটে জিনিসে বা তিনটে পার্টে ভাগ করব। অ্যানসিয়েন্ট এরা বা প্রাচীন যুগ, তাতে গ্রিক অ্যান্ড রোমান ফিলসফাররা আসবে। মধ্যযুগ, তাতে আরবিয়ান ডেজার্টের ফিলসফাররা আসবে। দেন মডার্ন যুগ, তাতে জার্মান, ফ্রেঞ্চ, ব্রিটিশ ফিলসফাররা এবং আমেরিকান ইন্ডিয়ান ফিলসফাররাও আসবে।
তো আমরা একদম প্রথম থেকে আলোচনা করি এনসিয়েন্ট যুগ। আমি বলেছি পাণিনির কথা একটু আগে বলেছি, তার যদিও ঐতিহাসিক সত্যতা আছে কিনা জানা নাই, আমাদের প্রমাণিত সত্য নয়। অষ্টাধ্যায়ী যে রচনা পাওয়া যাচ্ছে, রচনাটা সত্য, সেই রচনাটা বহু প্রাচীন, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে। তাতে কিন্তু গ্রামার, সেন্টেন্স, মানে ইন্দো ইউরোপিয়ান ভাষা, সংস্কৃত ভাষা, গ্রামার, সেন্টেন্স সম্পর্কে, সিনট্যাক্স, ধ্বনি সিস্টেম সব সম্পর্কে আলোচনা রয়েছে। এবার আসছি গ্রিক। আচ্ছা, মহাকবি হোমারের নাম তোমরা জানো। হোমার পোয়েম, মানে তোমরা জানো গদ্য অনেক পরে এসেছে, পদ্য বা ছন্দের আকারে রচনা লেখার রীতি বহু প্রাচীন। তো হোমার ছিলেন মহাকবি, যার ইলিয়াড এন্ড ওডিসি দুটি মহাকাব্য আছে, অনেকটা আমাদের রামায়ণ এবং মহাভারতের মতো। তো হোমারের রচনায় প্রথম ধ্বনিতত্ত্ব এবং ছন্দ বা মেট্রিক্স যাই বলো না কেন, তার এমন প্রচলন দেখা যায়, অনুমান করা যায় সে যুগে কিন্তু ধ্বনিতত্ত্ব বা লিঙ্গুইস্টিক এর রচনা এবং তার আলোচনা, তার গবেষণা ইত্যাদি অত্যন্ত স্বাভাবিক বিষয় ছিল। তারপরে আসে প্লেটোর কথা। প্লেটোর কথা তোমরা সবাই জানো, প্লেটো ছিলেন গ্রিক পণ্ডিত। আচ্ছা, আমি সবার কথা বলিনি, তারপরে একটা একটা আলোচনা করবো। প্লেটো, সক্রেটস, অ্যারিস্টটল এন্ড স্কোটিস, এরা ছিলেন গ্রিক স্কলার। এনাদের অবদান আছে লিঙ্গুইস্টিকে। দেন রোমান স্কলারদের ভেতরে আছে আলিয়াস ডোনাটাস, 4th সেঞ্চুরি। দেন চায়নারও কন্ট্রিবিউট আছে। চায়নার চিন্তাধারাটা অনেকটা ইন্ডিয়ান প্রাচীন লিঙ্গুইস্টিক চিন্তাধারার সঙ্গে মেলে। কনফুসিয়াসের চিন্তাধারা এবং হুন ডাইনাস্টির সময় এটা ফ্লারিশ করেছিল। দেন আরেবিয়ান ল্যাঙ্গুয়া ফ্রঙ্কা ইন মিডল এজ। দেন আসছে কি ইউরোপিয়ান দুজন পণ্ডিতদের হাত ধরে বিকাশ লাভ করে। একজন হচ্ছে দান্তে। দান্তে ডিভাইন কমেডি বলে বই লিখেছিলেন, যে স্বর্গ নরকের অলীক কল্পনা ছিল। তিনি ছিলেন ইটালিয়ান। তার লেখাতে, তার রচনাতে লিঙ্গুইস্টিকের আলোচনা গুরুত্ব পাচ্ছে। অ্যান্ড দেন জেসুইট মানে কি বলতো, যীশু খ্রিস্টর জন্মের কাছাকাছি বা বাইবেলের আশেপাশে যে সমস্ত লিটারেচার গুলো আছে, ইনক্লুডিং বাইবেল, সেই লিটারেচারও কিন্তু আমরা লিঙ্গুইস্টিক আলোচনার দেখতে পাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, ধর্মীয় পুস্তকের সঙ্গে বা ধর্মের সঙ্গে লিঙ্গুইস্টিক আলোচনার একটা যোগ কিন্তু প্রাচীনকাল থেকে পাওয়া যাচ্ছে। দেন মডার্ন এরাতে কার কার আসছে তোমরা জানো। জোন্স গ্রোটিফাইড হেডার, ওনার কথা জানি। জোন্স ক্রিস্টফ, অ্যাডুল্যাং, জেমস বার্নেট, উইলিয়াম জোন্স, হামবোল্ট, এরা জার্মান ছিল বেসিক্যালি। কার্ল বার্গম্যান, ফার্ডিনান্ড দো সুসারি, লিওনার্দো বুমফিল্ড, জেকব জার্মান অ্যান্ড অ্যারিস্টটল। এদের কথা আমরা মোটামুটি, অ্যারিস্টটল আগে আসবে, এদের কথা মোটামুটি ভাবে আমরা মডার্ন যুগে পড়বো। এবারে এক দুজনের নাম থেকে আমরা পড়তে থাকি। ওকে, আচ্ছা, হোমারের কথা তো আমি বলেইছি। ওনার ইলিয়াড ওডিসিতে ছন্দের যে ব্যবহার, তাতে থেকে অনুমান করা হয় যে হোমার পণ্ডিত ছিলেন এবং উনি ছন্দ সম্পর্কে আলোচনা করা হতো। এবার প্লেটোর কথা আসছি। প্লেটো মোটামুটি ভাবে এরা পল সায়েন্স বা পলিটিক্যাল রাষ্ট্র সভ্যতার রাষ্ট্র ব্যবস্থার জনক হওয়া সত্ত্বেও উনি মনে করতেন ল্যাঙ্গুয়েজ কি না, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ম্যান মেড সোশ্যাল আর্টিফ্যাক্টস। এটা একটা শিল্প যেটা মানুষ বানিয়েছে। এটা কি, এটা সুপার ন্যাচারাল অরিজিন, এটা মানুষে বানানো একটা সোশ্যাল আর্টিফ্যাক্টস। প্লেটো এরকমই মনে করতেন। আরো কি মনে করতেন প্লেটো? ওর সময়কাল যীশু খ্রিস্টের জন্মের অবভিয়াসলি আগে, যীশু খ্রিস্টের জন্মের 428 বছর আগে অনুমান করা হয়। এবং তিনি মনে করতেন যে ওয়ার্ড মানে লেখ্য ভাষার থেকে কথ্য ভাষা অনেক বেশি জোরালো অ্যান্ড সুপিরিয়র, ওনার এটা চিন্তাধারা ছিল। আচ্ছা, তারপরে আসে সক্রেটিস। সক্রেটিস যীশু খ্রিস্টের জন্মের 470 বছর আগে। আচ্ছা, উনি কিন্তু ধ্বনিতত্ত্ব সম্পর্কে কোনো রাইটিং না লিখলেও, ওনার লেখাতে ধ্বনিতত্ত্ব বা লিঙ্গুইস্টিকের কোনো আলোচনা না পাওয়া গেলেও ওনার লেখাতে যেটা পাওয়া যায় সেটা উনি মনে করতেন যে কথ্য ভাষা বা ডায়ালেক্ট এর একটা ইভলিউশনারি হিস্ট্রি আছে। দেন অ্যারিস্টটল কি বলতো, উনি বলেছিলেন যে এটা কোনো ল্যাঙ্গুয়েজ কখনো কখনো স্বাভাবিক জীবনের গতি প্রকৃতিতে ন্যাচারাল ওয়েতে গড়ে ওঠেনি। এটা তৈরি হয়েছে মানুষের চিন্তা ভাবনার বারবার অনুশীলনের দ্বারা, সেট অফ কনভেনশন, অনেক প্রথাগত নিয়মের মধ্য দিয়ে গড়ে উঠেছে।
এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা ছিল, কিন্তু মূলত এরা কিন্তু সবাই ভাষা এবং ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। এরপরে চলে আসছি অ্যালিয়াস ডোনাটাস। ইনি রোমান ছিলেন। ইনি ল্যাটিন, জার্মান অ্যান্ড ল্যাটিন টেক্সট বুকস লিখেছিলেন প্রথম যীশুখ্রিস্টের জন্মের কিছু পর পর। অ্যান্ড দেন চায়না, হুন ডাইনাস্টি অ্যান্ড কনফিউশিয়াস, এদের খুব কিছু পাওয়া যায় না। এদের চিন্তাধারা আমাদের পানিনি বা ভারতীয় যে ব্যাকরণ বা গ্রামার, যে লিঙ্গুইস্টিক চিন্তাধারা, তার সঙ্গে খানিকটা সাদৃশ্যপূর্ণ। এরপরে আসছি আরবিয়ান ডেজার্ট বা মিডল এজে আরবিয়ান ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা। আরবিয়ান ডেজার্টে আর যীশুখ্রিস্টের জন্মের 700-800 বছর পর রাদা মোহাম্মদের জন্মের 100 বছরের ভেতরে মানে খরষ্টি ভাষায় টেক্সট বুকস অ্যান্ড গ্রামার লেখার প্রচলন হয়েছিল। দেন দান্তে আসছি, মহাকবি দান্তে, ইটালিয়ান রেনেসার জনক, ইটালিয়ান ছিলেন ইনি। এই দান্তের রচনায় কিন্তু গ্রামার এবং ধ্বনিতত্ত্বকে ডিটেলসে ব্যবহার করা হয়েছে, এবং বাইবেল এবং বাইবেল রিলেটেড রচনাতেও ধ্বনিতত্ত্বের ভীষণ ব্যবহার হয়েছে। আধুনিক যুগে আসি, যাদের হাত ধরে আমার লিঙ্গুইস্টিক বা ল্যাঙ্গুয়েজের আলোচনা আজকে একটা আলাদা সাবজেক্ট হিসেবে, ল্যাঙ্গুয়েজের সঙ্গে একসাথে নয়, লিঙ্গুইস্টিক অ্যাজ আ সেপারেট ডিসিপ্লিন ডেভেলপ করেছে, যাদের হাত ধরে তারা এই মডার্ন এরাতে তাদের আলোচনা করব, তারাই কিন্তু আধুনিক লিঙ্গুইস্টিককে আলাদা সাবজেক্ট হিসেবে পঠন পাঠন করা হয় তার জনক। তার ভিতরে হেডারের নাম সবচেয়ে আগে আসবে। হেডার ছিলেন জার্মান, এবং তার তত্ত্ব তোমরা পরে 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 পড়বে। হেডারের তত্ত্ব। হেডার কি বললেন? হেডার বললেন যে ধ্বনিতত্ত্ব তার একটা ইভলিউশন বা একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা সমাজ বিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত। এর সঙ্গে তিনি ভোকাল কর্ডের বিবর্তনকে যোগ করে আলোচনা করলেন। হেডারের আলোচনা বা থিওরি তোমরা পরে আসে, পরে পড়বে। হেডার আরো কি বললেন বলতো? ওর অ্যাপ্রোচকে ল্যাক্স অ্যাপ্রোচ বলে, LAX, ল্যাক্স অ্যাপ্রোচ। উনি কি বললেন? যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গান, ছন্দ, এগুলো খুব গুরুত্বপূর্ণ পার্ট ধ্বনিতত্ত্বের। এখানে আমি একটা কথা বলি, আমরা বৈদিক সভ্যতার কথা সর্বদা বলি না? বৈদিক সভ্যতা কেন সারা পৃথিবী সমাদৃত হয়েছিল জানো? সম্ভবত তার কারণ হচ্ছে তার ছন্দ, গীত, গান। এই যে জিনিসটা, এটা কিন্তু ধ্বনিতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্সের মূল বিষয়। এই হেডার, ইনি প্রথম জার্মান স্কলার যিনি প্রথাগতভাবে তার রাইটিং এর মাধ্যমে ল্যাক্স অ্যাপ্রোচে মিউজিক্যাল মেটার্স, রিদম, এই যে ধ্বনিতত্ত্ব বা সঙ্গীত রিলেটেড ফেনোমিনাগুলিকে ভীষণ প্রায়োরিটি দিয়ে লিঙ্গুইস্টিক আলোচনাকে গুরুত্ব দিলেন। এরপরে আসছে জন ক্রিস্টফ। উনিও জার্মান ছিলেন। ইনি ফিলোসফার ছিলেন। ইনি ডায়ালেক্ট মানে উপভাষা, একটা মূল ভাষা থেকে উপভাষার কিভাবে জন্ম হয়, এবং বাইলিঙ্গুয়াল যে লিঙ্গুইস্টিকের ডিসকাশন, যেমন তোমরা একটা ভাষার সঙ্গে অন্য ভাষার ধ্বনিতত্ত্বগত মিল এবং অমিল, একটা ভাষার থেকে অন্য ভাষার কম্পারেটিভ আলোচনা বা বাইল্যাঙ্গুয়াল আলোচনার জনক লিঙ্গুইস্টিকে কিন্তু জন ক্রিস্টফ। এবারে আসছে জন বার্নেট। ইনি স্কটিশ ছিলেন, পেশায় জাজ ছিলেন। এনারও কিন্তু গ্রামারে যথেষ্ট অবদান আছে। এরপর আসছে উইলিয়াম জোন্স। এর কথা আমরা সবাই জানি, যিনি আমাদের এশিয়াটিক সোসাইটির মানে জনক, যিনি পেশায় জাজ ছিলেন। ফোর্ট উইলিয়ামে যার অফিস ছিল। সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপিয়ান ভাষার, গ্রিক, রোমান ভাষার সাথে ভারতীয় সংস্কৃত ভাষার এবং ভারতীয় মানে ব্রাহ্মী স্ক্রিপ্ট অ্যান্ড খরচ স্ক্রিপ্টের সঙ্গে গ্রিক রোমান স্ক্রিপ্টের যে আলোচনা, যে ধ্বনিতত্ত্বগত সাদৃশ্য, সেটা এস্টাবলিশ করেন উইলিয়াম জোন্স। এবার আসছে হামবোল্ট। হামবোল্ট একটা অদ্ভুত কথা বললেন। ইনি জার্মান স্কলার ছিলেন, ইনি ফিলোসফার ছিলেন। ওনার ভাইয়ের সঙ্গে সারা পৃথিবীর অনেক অংশ উনি ট্রাভেল করেছিলেন। এই ট্রাভেল করার অভিজ্ঞতা তিনি মানে রাইট ডাউন করেছিলেন, লিখেছিলেন। তিনি মনে করেছিলেন যে কমিউনিটি আর ল্যাঙ্গুয়েজ, স্থান ভেদে মানুষজন বা মানুষজনের বসতির প্যাটার্ন, মানুষজনের সংস্কৃতির প্যাটার্ন বদলে যায়, এবং ল্যাঙ্গুয়েজ এবং ধ্বনিতত্ত্ব বদলে যায়। জিওগ্রাফিক্যাল স্পেসের সঙ্গে ধ্বনিতত্ত্বের যে সম্পর্ক, সেটা তিনি এস্টাবলিশ করেন। ওকে, তারপরে আসছে কার্ল। এরপরে আসছেন বোধহয়
কার্ল ব্রাংম্যান ইনিও জার্মান ছিলেন। এনারও ধ্বনিতত্ত্বে যথেষ্ট বা লিঙ্গুইস্টিকে যথেষ্ট অবদান আছে। ইনিও কিন্তু কম্পারেটিভ আলোচনাতে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, এবার ফার্দিনান্ড সসর ইনি আসছেন। এনারও কিন্তু উনি এই প্রথমে বলেছিলেন না, ধ্বনিতত্ত্বর সঙ্গে শব্দতত্ত্বের সঙ্গে বাক্য রচনা, বাক্যের গঠন, বাক্যের স্ট্রাকচার এবং বাক্যের অন্তর্নিহিত মিনিং এবং বাহ্যিক মিনিং এর যে পার্থক্য করার রীতি, এটা কিন্তু এই সুইস ফিলোসফারকে দিয়ে স্টার্ট হয়েছিল, ফার্দিনান্ডকে দিয়ে স্টার্ট হয়েছিল। ইনি কি করেছিলেন বলতো? ইনি মানে কি বলতো, মানে কি না ডিসিফার বলে না, ডিসকভারিং অফ ডিসিফারিং হিটাটাইপ বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটা মোটামুটি ভাবে হিমালয়ের নর্দার্ন পার্টে চলে। সেটার অক্ষর, এর মধ্যে যেমন ব্রাহ্মী স্ক্রিপ্ট, খরেস্টের স্ক্রিপ্ট, হিটাটাইট বলে একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টের ব্যবহার এবং তার স্ট্রাকচারাল গঠন এবং তার সঙ্গে ধ্বনিতত্ত্বের সম্পর্ক উনি এস্টাবলিশ করেন। আচ্ছা, এবারে আসছি জেকবের কথায়। জেকব কার্ল জন গ্রিম। জেকব চার্লস গ্রিমসেরও কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটা ভাষার গ্রামারের সঙ্গে অন্য ভাষার গ্রামারের আলোচনা করেন। এই জেকব কার্ল গ্রিম, এনারা দুই ভাই ছিলেন। দুই ভাই কিন্তু একসঙ্গে কাজ করেছেন তাদের অন্য ভাষার সঙ্গে একটা ভাষার গ্রামারের তুলনা। এবং ইন্দো ইউরোপিয়ান ভাষাগুলির ভেতরে অনেকগুলি ভাষা আছে, 9 থেকে 10টি ভাষা গোষ্ঠী পড়ে। সেই 9 থেকে 10টি ভাষা গোষ্ঠী সংস্কৃত, ইন্দো এরিয়ান, আর্মেনিয়ান, সেল্টিক এই ভাষাগুলির ভেতরে তুলনামূলক আলোচনা এবং ধ্বনিতত্ত্বগত আলোচনা করেন। আচ্ছা, এই অ্যারিস্টটলদের কথা আরেকবার লেখা আছে। এখানে রুশোর কথা না বললে হয় না। রুশো এমনি তোমরা জানো ফ্রেঞ্চ রেভলিউশনের প্রাণ পুরুষ রুশো। রুশোর এমিল বলে একটা বই আছে, যেটা এডুকেশন সংক্রান্ত, এবং ওনার লিটারেচার এবং লিঙ্গুইস্টিকও সংক্রান্ত লেখা পাওয়া যাচ্ছে। তাতে উনি কি বলছেন বলতো? সাউন্ড অ্যান্ড লেটার, শব্দ এবং অক্ষর, এর ভেতরে উনি পার্থক্য করছেন এবং মনে করছেন লেখা ভাষার থেকে শব্দ বা ধ্বনিতত্ত্বের পাওয়ার অনেক বেশি। বলছে অ্যালফাবেট হচ্ছে সিভিলাইজড পিপলদের জন্য, আর বারবারিক পিপলদের জন্য ওনার চিন্তাধারায় হচ্ছে সেটা সাউন্ড সিস্টেম। উনিও কিন্তু সাউন্ড অ্যান্ড অ্যালফাবেটকে আলাদা করেছেন এবং ভাওয়েল, কনসোনেন্ট ইত্যাদি ব্যাপারে ডিটেলস আলোচনা উনি করেছেন। এর কথা তো আমি অলরেডি বললাম, হেডারের কথা। অ্যান্ড চার্লস ডারউইনের কথা না বললেই নয়। চার্লস ডারউইন কিন্তু ব্রিটিশ ছিলেন। ওকে, ওনার বিখ্যাত থিওরি অরিজিন অফ স্পেসিস 1959-এ, যা পৃথিবীর বিবর্তনবাদকে চমকে দিল। তার লিঙ্গুইস্টিক ভোকাল কর্ড সম্পর্ক চিন্তাধারা গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। উনি মনে করতেন, অ্যাকর্ডিং টু ডারউইন ভিউ, যে মানুষ তো অনেক দিন ধরে, মানুষ এবং মানুষ সভ্যতার ইতিহাস তো অনেক পুরনো এবং সেটা সবসময়তেই বিবর্তনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছে। তো ওনার ভাষায় ভাষাও কিন্তু ন্যাচারাল সিলেকশনের পার্ট, আর ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ উইথ দ্যাট অফ হিউম্যান মাইন্ড। মানুষের ভাষা কেবলমাত্র তার ভোকাল কর্ডের ইভলিউশন, তার চুয়ালের ইভলিউশন, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যাল স্ট্রাকচারের ইভলিউশন নয়, এটার সঙ্গে মানুষের মানসিক বিকাশ, মানসিক ডেভেলপমেন্ট, মানুষের হিউম্যান ব্রেনের ইভলিউশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ আছে। দেখো, আরেক ধাপ এগিয়ে উনি চিন্তাধারাটাকে প্রকাশ করলেন। আচ্ছা, ম্যাক্স মুলার, ইনি কিন্তু ভারতীয় দর্শন এবং ভারতীয় সংস্কৃত গ্রামারের উপর অনেক কাজ করেছেন এবং তুমি একে বলতে পারো আধুনিক ভারতীয় লিঙ্গুইস্টিক স্টাডিকে আধুনিক যুগে যার হাত ধরে প্রবেশ করেছে তিনি হচ্ছেন ম্যাক্স মুলার। এমন কোন সংস্কৃত লিটারেচার নেই যা তিনি অনুবাদ করেননি সরল ইংরেজিতে। বাংলা বা সংস্কৃতের থেকে অতি সরল ইংরেজিতে উনি অনুবাদ করেন। উনি একটা অদ্ভুত চিন্তাধারায় বিশ্বাস করতেন। জার্মান ছিলেন, অনেক সময় জীবনে ভারতবর্ষে কাটিয়েছেন। বহু থিওরি, তার ভেউ থিওরি। ভেউ থিওরি কিরকম? ওই বাচ্চা ছেলে মেয়েরা দেখবে না, বিড়ালকে দেখলে বলে মিউ, কুকুরকে দেখলে বলে ভেউ, গরুকে দেখলে বলে হাম্বা হাম্বা। কেন? না, প্রাণীটাকে আইডেন্টিফাই করে তার সাউন্ড দিয়ে। ওনার মতে যে লিঙ্গুইস্টিক বা ল্যাঙ্গুয়েজের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু ওই বহু থিওরি থেকে এসেছে। ওই হাইপোথিসিস বা ওই থিওরিতে উনি বিশ্বাস করেন। আচ্ছা, উনি মনে করেন ওইটা ছিল লিঙ্গুইস্টিক বা ধ্বনিতত্ত্বের প্রথম ধাপ
এখানে আমি একটা কথা বলি, আপাত দৃষ্টিতে মনে হবে এরকম অদ্ভুত কথা ম্যাক্স মুলার বললেন কেন। যারা তোমরা গান করো তারা জানো গানের 7টি স্বরলিপি আছে, সা রে গা মা পা ধা নি। যেমন সেগুলি হচ্ছে এক একটি প্রাণীর আওয়াজের সঙ্গে ম্যাচ করা, এবং সেগুলিকে আমরা একসঙ্গে মালা বানিয়ে গান করি, সুর লাগাই। হ্যাঁ, যেমন একটা গরুর আওয়াজ, কোনোটা ঘোড়ার আওয়াজ, কোনোটা কেকা বা ময়ূরের আওয়াজ, কোনোটা হাতির আওয়াজ, কোনোটা ঘোড়ার আওয়াজ, এরকম না। যারা গান করো তারা জেনে থাকবে। উনি মনে করেন এই ধ্বনিতত্ত্ব বা লিঙ্গুইস্টিকের বিবর্তন ওই হাইপোথিসিস বা ওই চিন্তাধারাটার উপর ডেভেলপ করে গড়ে উঠেছে। একে বউ থিওরি উনি বলছেন। এর অনেক সমালোচনা হয়েছে, অনেকে সাপোর্ট করেছেন, বাট এটা কিন্তু ভারতীয় ধ্বনিতত্ত্ব এবং সংস্কৃত সাহিত্য থেকে বা সংস্কৃত ধ্বনিতত্ত্ব থেকে, ভাষার ধ্বনিতত্ত্ব থেকে ভারতীয় বিভিন্ন ভাষার ধ্বনিতত্ত্বের মিল, লিঙ্গুইস্টিক্স মিল অ্যান্ড ডিসিমিলারিটিস অ্যান্ড সিমিলারিটি উনি আলোচনা করেন। আচ্ছা, উইলিয়াম জোনসের কথা তো আমি আগেই বলেছি যে উনি অনেক স্ক্রিপ্ট আবিষ্কার করেন। ভারতীয় লিঙ্গুইস্টিক স্টাডিতে ওনার ভীষণ অবদান আছে। এরপরে যদি আমি ইতিহাস বলি, পানিনি থেকে আজ পর্যন্ত যদি ইতিহাস দেখি, তাহলে ইউরোপিয়ানদের হাত ধরে আমরা অনেকটা এগিয়ে গেলাম। আধুনিক ভারতীয়দের কাদের প্রভাব আছে, আমি প্রথমে যার নাম করব বাঙালি লিঙ্গুইস্টিক সুনীতি কুমার চ্যাটার্জি, যার গ্রামার, যার ধ্বনিতত্ত্ব ইন্দো ইউরোপিয়ান ভাষা থেকে বাংলা ভাষা এবং ইংরেজি বা অন্য ইউরোপিয়ান ভাষার সঙ্গে ব্রিজ করাতে সাহায্য করেছে। সিদ্ধেশ্বর শর্মা বলে একজন ভদ্রলোক আছেন, তিনি স্টিল কাজ করছেন। আর শ্রী রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার, উনি মহারাষ্ট্রের মানুষ। ওনাদের অবদান ভারতীয় লিঙ্গুইস্টিকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি এটা সামাপ করি, লিঙ্গুইস্টিক হচ্ছে কি ধ্বনিতত্ত্বের বিজ্ঞান। কাদের ধ্বনিতত্ত্ব? মানুষের কথা বলা ধ্বনিতত্ত্ব, মানুষের কথ্য ভাষা এবং লেখ্য ভাষার ধ্বনিতত্ত্বের বিজ্ঞান। এই ধ্বনিতত্ত্বের সঙ্গে কি কি আলোচনা করে? ধ্বনিতত্ত্বের সঙ্গে সম্পর্কিত যে শারীরিক গঠনগুলি রয়েছে তার আলোচনা করে। ধ্বনিতত্ত্বের জন্য যে পিছনে যে ম্যাথমেটিক্স আছে ধ্বনি প্রতিধ্বনি, সেটা ব্যবহার করা হয়। ধ্বনিতত্ত্বের জন্য যে ফিজিক্সের অ্যাকস্টিক্স আছে সেটার ব্যবহার করা হয়, এবং ধ্বনিতত্ত্বের হিস্ট্রি বা লিঙ্গুইস্টিকের হিস্ট্রি আলোচনা করে। এই লিঙ্গুইস্টিক স্টাডি অনেক প্রাচীন, পানিনির হাত ধরে, এবার চীন দেশে কনফিউশিয়াসের হাত ধরে, গ্রিক দেশে হোমারের হাত ধরে বা ওর মহাকাব্যের হাত ধরে এর বিকাশ ঘটেছিল। বাট অ্যাজ এ সেপারেট ডিসিপ্লিন ধ্বনিতত্ত্ব বা লিঙ্গুইস্টিক ডেভেলপড করে ইউরোপিয়ানদের হাত ধরে। তাতে আর ইন্ডিয়ান লিঙ্গুইস্টিকের ক্ষেত্রে ম্যাক্স মুলারের কথা খুব গুরুত্বপূর্ণ, উইলিয়ামের কথা খুব গুরুত্বপূর্ণ, and then সুনীতি চ্যাটার্জির কথা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর patience here.